প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি কানেক্টিং বাংলাদেশ অনুষ্ঠানে। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় মায়েদের উঠোনে পৌঁছাই। আমাদের স্টুডিওতে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। মূলত নারী স্বাস্থ্য নিয়েই আমাদের এই অনুষ্ঠানে আলাপ আলোচনা হয়। আমরা সেই ধারাবাহিকতায় আজকে যাচ্ছি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ চর বড়ালী গ্রামে। সেখানে আমার সঙ্গে সহযোগিতা করবেন বানুরানী দাস। ওনাকে সবাই ওই এলাকায় পিপিভি হিসেবে চেনেন। পিপিভি আসলে কাজটা কি, সেটার আমরা ব্যাখ্যাটা বানুরানী দাসের কাছ থেকেই শুনবো। স্টুডিওতে আমাদের সঙ্গে আছেন ডাক্তার আশফি লায়লা ইলোরা। কানেক্টিং বাংলাদেশের সুবাদে অনেকেই তাকে চেনেন, আর একজন নামকরা স্ত্রীরোগ বিশেষজ্ঞ। তিনি আমাদেরকে আজকে সময় দিয়েছেন। তার ব্যস্ত সময়টা আমরা আজকে এখানে পেয়েছি, স্টুডিওতে পেয়েছি। অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা ডাক্তার আশফি লায়লা আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা তো কানেক্টিং বাংলাদেশের টিম মনে করি, যতই ব্যস্ততা থাকুক, অপারেশন থাকুক, রোগী থাকুক, তারপরেও মনে হয় যে গ্রামে যারা বসে থাকেন আপনাদেরকে একটু দেখার জন্য, একটু কথা শোনার জন্য, তারাও অনেক আপনাদের কাছে গুরুত্বপূর্ণ। অবশ্যই আমরা একটু যাই। বানুরানী দাস তিনি বসে আছেন অনেকজনকে নিয়ে। নমস্কার বানুরানী দাস, কেমন আছেন? ভালো আছি দিদি, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। পিপিভি এর কাজটা কি একটু আগে বুঝায় বলেন আমাদের। আচ্ছা, আমরা সকাল 9টা থেকে 3টা পর্যন্ত কাজ করি। একটি বাড়িতে যাই। পরিবার পরিকল্পনা বিভাগেরই একটা দায়িত্ব নাকি? হ্যাঁ জি, বাড়ি পরিদর্শন করি, গিয়ে দম্পতির নাম, আমরা যে WVA FWV, হ্যাঁ, তাদের সঙ্গে আপনার দায়িত্বের পার্থক্যটা কি? কাজ একই, এই আর কি। হেরা সরকারি, আমরা এখনো সরকারি হই নাই। আচ্ছা আচ্ছা, মানে এটা হলো চাহিদা, মানে আপনাদেরকে যখন দরকার হয় তখন ডেকে নেয়। ট্রেনিং দিতে হয় নাকি, মানে ট্রেনিং নিতে হয়? ট্রেনিং তো বেসিক ট্রেনিং প্রথম পাইছি, আর প্রতি মাসে আমাদের ট্রেনিং হয়, মিটিং হয়। ট্রেনিং প্রথমেই বেসিক ট্রেনিং পাইছি, তারপরে। আচ্ছা আচ্ছা, তো এটা আপনি কতদিন ধরে পিপিভি হিসেবে আছেন দিদি? আজকে আমরা 19 সালে ঢুকছি। ভালো লাগে তো কাজ করতে ভালো লাগে। বাহ, হ্যাঁ। আচ্ছা, মায়েরা অনেকে বসে আছেন, আর তারা তাদের অনেক সমস্যার কথা বলবেন। আমরা ডাক্তার আশফি লায়লাকে পেয়েছি। ইলোরাপা কথা শুনবেন আমাদের। প্রথমে কে দেখাবেন? আছে ঝর্ণা। আমি একটু আগেই বলে রাখি বানু দিদি, যে আমরা আশফি লায়লার কাছ থেকে একেবারে একটু বেশি জানার চেষ্টা করব। সুতরাং একই ধরনের সমস্যাগুলো পরপর না এসে সমস্যাটা একটু বিভিন্ন হলে, মানে একটু সমস্যার ভ্যারাইটিস আমি বুঝাই বলি, যে কারো হয়তো ধরেন মাসিকের সমস্যা, কারো হয়তো প্রসবকালীন একটা কোনো সমস্যা, কেউ হয়তো প্রসূতি মা, এরকম একটু বৈচিত্র্যপূর্ণ রোগী থাকলে সুবিধা হয়। আপা অনেক কিছু বুঝায় বলতে পারে। আর আজকে হলো আমরা আপনাদেরকে সরাসরি অনেক কিছু বুঝায় বলছি, কিন্তু যারা দেখছেন অন্য জায়গায়, যারা হয়তো তাদের প্রশ্ন বলতে পারছেন না, তারা তো দেখে শুনে নিচ্ছেন, লিখে নিচ্ছেন। আবার যখন নাকি এটা আমরা রিপিট প্রচার করি, অর্থাৎ শুক্র এবং শনিবার দুদিনই একই অনুষ্ঠান একই সময়ে করি, কারণে যে পরের দিন এক সময়ে একই অনুষ্ঠানটা দেখে যাতে একটু নোট করে নিতে পারে। অনেকে ওষুধের নামটা চট করে লিখে উঠতে পারে না আমরা যতক্ষণ দেখাই। তো সেজন্যে আমরা একটু সব মানুষের, অর্থাৎ সারা বাংলাদেশের বাইরে যারা দেখেন, তাদের সবার কথা মনে করে আমরা একটু বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে কথা বলবো। হ্যাঁ দিদি? আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঝর্ণা আপা কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন আপু? জি, ভালো আছি। বলেন আপা। বলতাম, আপনারা আর একবার এখানে আসছিলেন, এই মিটিং বসছিলেন, মনে আছে না? জি মনে আছে? হ্যাঁ, মনে আছে। তখন আমি অসুস্থ ছিলাম।
আচ্ছা, এখন কেমন আছেন? এখনো তখন ওই অসুস্থটাই আবারও হয়ে গেছি আমি। হওয়ার আচ্ছা, পরে আমার তো মনে নাই আপা, মানে আপনার তখন কি সমস্যাটা ছিল ঝর্ণা আপা? আমার ছিল ওই যে 3 মাস আমি মেন্স বর্ধ ছিলাম, তখন আচ্ছা, আমার হ্যাঁ। এই ইয়া কয় বছর আগে আমরা এখানে এখানে এই তো জায়গায় আসছেন মনে হয় যে 2020 সালে আসছিলেন মনে হয়। 20 সালে? না না, আরে 19-এ। 19-এ আসছিলেন, হ্যাঁ 19-এ 19-এ, আসছে, হ্যাঁ। হ্যাঁ 19 সালের আগে, 19 সালের কথা হ্যাঁ এটা। 3 বছর, প্রায় 3 বছর হয়ে যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা আপা, বয়সটা কত বলেন? 35 হয়ে গেছে তো। বাচ্চা কয়জন? 2 মেয়ে, 2 মেয়ে। ছোটটার বয়স কত? 8 বছর চলে। 8 বছর। আচ্ছা, আর এই যে মাসিক মানে বন্ধ, না, বন্ধ রানিং, না, জি না, রানিং এ আছি। রানিং আছে। জি তাইলে সমস্যাটা আরেকবার একটু শুনি, আমরা আসফি আপা কি সমাধান দেন আপনাকে। ম্যাডাম, আমি 3 মাস গর্ভ ছিলাম, তখন আচ্ছা। ওই বাচ্চা নষ্ট হয়ে গেল। হ্যাঁ। তখন আমার হ্যাঁ। ঢাকা পরিবার পরিকল্পনা হাসপাতালে ওখানে নিয়ে গেছিল। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। পরিবার পরিকল্পনা হাসপাতাল গিয়েছিলাম, পরে ওখান থেকে ডিএনসি করার করে বাট নিয়ে এসেছিল। আচ্ছা, তারপর 2019 সালের কথা, এখন 2022 সালে আবার আমি ওরকমই ভাবে অসুস্থ হয়ে গেলাম আবারও বাচ্চাটা নষ্ট হয়ে গেছে না? জি জি জি। আচ্ছা, তাহলে আপনি কি চাচ্ছেন, মানে বাচ্চা আবার আরেকটা বাচ্চা নিতে চাইছেন না? না না, আমার আর এরকম নষ্ট হলে আবার নিব কি করে? দরকার নাই, এক দরকার ছেলে নাই। এক মেয়ে তো আছেই। 2টা হ্যাঁ। মেয়ে আছে, এক মেয়ে না। 2টা মেয়ে আছে। জি। আচ্ছা আপা, তাহলে আমরা ঝর্ণা আপাকে কি বলবো, মানে এই যে 2টা বাচ্চা মানে এটা আমাদেরই অনুষ্ঠানের মধ্যেই উনি অভিজ্ঞতা শেয়ার করেছেন। আচ্ছা, আমি আসলে প্রথমে, এটা হলো স্বাধীনতার মাস, আর 7 মার্চ ঐতিহাসিক ভাষণ, 8 মার্চ নারী দিবস। তো আমি উপস্থিত সকল নারীকে, এই নারীদের মাধ্যমে বাংলাদেশের সারা পৃথিবীর সকল নারীকে আমি নারী দিবসের শুভেচ্ছা জানাই। এখন আমি একটু বলি যে সেটা হচ্ছে যে এটা যদি হয় যে না, আমার 2টা বাচ্চা পরপর নষ্ট হলো বা কিছুদিন পরে নষ্ট হলো, এটা কেন হয় বা এটার কোনো প্রতিকার আমরা করতে পারি কিনা, সেটা একটা ব্যাপার। আর আরেকটা যদি হয় যে না, আমার এরকম গর্ভবতী, আমি 2বার আমার নষ্ট হয়েছে, আমি এটা অসুবিধার মধ্যে দিয়ে গেছি, আমার 2টা সুস্থ মেয়ে আছে, আমি চাই যে আমি যেন আমার আর এরকম অনাকাঙ্ক্ষিত গর্ভবতী যেন আমি না হই। আর আপনি আপনার যে বয়সটা বললেন যে 35 বছর, হয়তো বা 1 বছর 2 বছর এদিক ওদিক, এটা আমাদের সবাদের হতেই পারে। তো 35 বছরের পরে তো আসলে আমাদের অনেক রকম রোগও শরীরে চলে আসে, মেয়েদের গর্ভধারণের ক্ষমতা, তারপরে অস্বাভাবিক বাচ্চা হবার প্রবণতা বেড়ে যায়। তো এই বয়সে যদি অস্বাভাবিক বাচ্চা হওয়ার প্রবণতাটা কি? অস্বাভাবিক বাচ্চা হওয়া মানে হলো যেরকম ডাউন সিনড্রোম। আচ্ছা আচ্ছা, মানে একটু বয়স হয়ে গেলে যে মানে অনেকেরই এটা হয়ে যায়। আমরা এটা বলি যে 30-এর পর থেকে, বাট 35 তারপরে হচ্ছে 40-এর পর থেকে এটা আরো বেড়ে যায়। যে তখন আমরা কিন্তু বলি যে যার কারো যদি একটা বাচ্চাও থাকে, 40-এর পরে যে অনেকেই থাকে, অনেকে আসবে যে না আমার আরেকটা বাচ্চা, আমরা এটা যদি একটা অটিস্টিকও একটা যদি বাচ্চা হয় বা একটা ডাউনস বাচ্চা হয়, তখন তো এটা আপনার জন্য কোনো হ্যাপি, কোনো সুখী কোনো কিছু দিবে না। এটা তো আপনাকে আরো বেশি আপনার বার্ডেন, সোশ্যাল বার্ডেন, সবার জন্য এটা কষ্টকর। তখন আমরা বলি যে যদি সম্ভব হয় একটু অ্যাভয়েড করতে, এই আর কি। তো এই জন্যই আমি বলছি ঝর্ণা আপা, আপনি আসলে যদি এখন চান যে না আপনি বাচ্চা নিতে চান না আর এরকম একটা পরিস্থিতি, তাহলে আপনি ওখানে দিদি আছেন, বানু দিদি আছেন। বানু দিদি আপনাকে যে কোনো একটা জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট আপনাকে বলে দিতে পারবে, বা সেটা আমাদের সরকারি যেটা সুখী পাওয়া যায়, এটা বেশ ভালো, আপনি এটা খেতে পারেন। আরও অনেক পদ্ধতি আছে, কপার টি আছে, তারপরে কাঠি পড়া আছে, এক এক রকমভাবে ব্যবহৃত হয়, আপনি যে কোনো একটা পছন্দ করে নিতে পারেন। আপা সুন্দর করে বুঝাই দিছে। যদি মনে করেন যে এখন আর তাহলে আর বারবার করে বাচ্চা পেটে আসে, তারপরে আবার থাকে না, নষ্ট হয়ে যায়, আপনারও তো শরীরের উপর দিয়ে ধকল যায়, তো যদি বাচ্চা না চান তাইলে একটা পদ্ধতি নিতে পারেন। আর সেই ক্ষেত্রে সুখী বড়ির কথা আপা বলেছেন। আর যদি কোনো সমস্যা থাকে বলতে পারেন মন খুলে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাসলিমা আপা আসেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তাসলিমা আপা, জি, ভালো আছেন?
এই তো আছি ভালো। আপনি কেমন আছেন? জি ভালো আছি। বলেন। আসলে তো শারীরিকভাবে ভালো না, শরীর খুবই অসুস্থ। আমার হাজবেন্ড তো বাইরে। সেজন্যই জি আমরা তো সেই জন্যই আপনাদের কাছে আসি। হ্যাঁ জি। শারীরিকভাবে ভালো না মানে কি হয়েছে ডাক্তার আপাকে সুন্দর করে বলেন। আমার হাজবেন্ড বাইরে থাকে, আজকে 20 বছর যাবত আসা যাওয়ার মধ্যে আছে, ঠিক আছে। তো আমার 2টা বাচ্চা, আমার বড় মেয়ের 24 বছর চলে বিয়ে হয়েছে, আর ছোট ছেলের 15 বছরে পড়বো মে মাসে, 19 তারিখে 15 বছরে পড়বো, 14 বছর পরে। তো এখন আমি ওই হাজবেন্ড যখন আগে আসলে আমি ওই যে ইনজেকশনগুলো নিতাম, বুঝছেন। পরে গেছে মেয়াদিন 3 মাসের ইনজেকশনগুলো নিতাম। পরে 3 বছর আগে যখন আসছে তখন নিছি একটা, নেওয়ার পরে আমার মানে 1 মাস ঠিক ছিলাম, তারপরে তখন খালি ব্লাড যাইতে থাকতো। পরে যাকে এভাবে আবার চলে গেল, পরে আমি ওটা বাদ দিছি। বাদ দিয়ে গায়ে নিয়ে ওষুধ খাইলাম, ওই মেডিকেল যায় ওদের সাথে কথা বলি। পরে ভালোই ছিলাম 1 বছর। পরে আবার গেছে নভেম্বরের 29 তারিখে আসার পরে আমি ওই সুখী বড়ি খাইলাম। খাওয়ার পরে তো 1 বছর ভালোই ছিলাম। এখন আবার ডিসেম্বরের 7 তারিখে চলে গেছে। পরে আমি যখন ওই বড়িখানা ছাইড়ে দিচ্ছি, এখন আমি 3-4 দিন ভালো থাকি, পরে আবার ব্লাড যায় 4-5 দিন ধরি। পরে আবার 4-5 দিন ভালো থাকি, নামাজ কালাম ঠিক মতো পড়তে পারি না, এই সমস্যা। তো আমি আবার মাঝখান দিয়ে সাদা 2 লাইন খাইলাম। খাওয়ার পরে আমার শরীর অনেক অসুস্থ হয়ে গেছে, ঘুরানির জন্য শোয়া থেকে উঠতে পারি না, পুরা শরীর দপ করে কাঁপে, ঘাড় ব্যথা করে, এই সমস্যা আর কি, অনেকভাবে অসুস্থ হয়ে গেছে। এখন ওগুলা বাদ দিছি। এখন আজকে 3 দিন মিন্স হয়েছি, ব্লাড গেছে হালকা পাতলা, তো বেশিও না কম না। এখন যদি সামনের দিকে ব্লাড যায়, যে সামনে রমজান মাস আছে, তাহলে কি করবেন? হ্যাঁ কিভাবে আমি কি করব? অনেক সুন্দর করে কিন্তু বলছেন তাসলিমা আপা, আপনার সুন্দর করে অল্প কথায় পুরা সমস্যাটাই বলছেন, খুব সুন্দর করে বলছেন আপা। আমাদের তাসলিমা আপাকে এখন সমাধান দেন, ও সারাক্ষণই যে স্পটিং যেটা হচ্ছে। আচ্ছা আপা, এখন আপনার প্রবলেমটা শুনলাম। এখন শুধুমাত্র যে অনিয়মিত বড়ি খাওয়ার জন্য এরকম সমস্যা হতে পারে বিষয়টা কিন্তু তা না। জরায়ুতে বিভিন্ন রকমের সমস্যা হয়, জরায়ুর মুখের সমস্যা থাকতে পারে। আমার বয়সও ধরেন 45 চলতেছে, জানেন। আচ্ছা, এটা বয়সও কিন্তু একটা কারণ। আপনার যে বয়স, এই বয়সেও দেখা যায় কিছুদিন পরে আমাদের কি হবে, মাসিকটা একদম উঠে যাবার মতো একটা বয়সে আমরা কাছাকাছি চলে এসেছি। সেটাই আমার মারা বা বড় ভাবিরা এটাই বলতেছে, হয়তো বা তুমি মিন্স বন্ধ হয়ে যাবে, এই কারণে তোমার এই সমস্যা দেখা দিচ্ছে। একদমই আপনি একদম পরিষ্কার করে সুন্দর করে বলছেন। আমার না তাসনিম আপার কথা খুবই ভালো লাগলো, এমন একদম পরিষ্কার করে নিজেটা। হ্যাঁ, আবার বয়সটাও 45 হয়ে গেছে, জানে যে এখন 45-এর পরে এরকম একটু হবে, তারপরে আস্তে আস্তে মাসিকটা বন্ধ হবে, এটা স্বাভাবিক একদমই। তবে আমি আপনার যেটা লক্ষণ দুটো, একটা হচ্ছে আপনার ঘাড় ব্যথা করে, এটা একটা কারণ, এটা আপনাকে অনেক ভোগাচ্ছে। তো এটা আসলে রক্ত যাওয়ার সাথে যত না সম্পর্ক, অনেক সময় এই বয়সে আবার কিন্তু ওই যে ডায়াবেটিস, একটু উচ্চ রক্তচাপ, এই সময়গুলো, একটু প্রেসার, হাজবেন্ড বিদেশে থাকে, এটাও একটা তো টেনশন না, টেনশন। তো আপনি মনে হয় একটু প্রেসারটা একটু দেখে নিয়ে যে আসলে প্রেসারের কোনো সমস্যা কিনা। প্রেসার, হ্যাঁ আপু আমার হাই প্রেসার চলতেছে। আমি ওই যে এই বাড়ির দোলন ডাক্তার, আমার ভাসুরের ছেলে, ওনার ইয়েতে আছি, আমি ওষুধ খাইতেছি প্রেসারের। আচ্ছা, প্রেসারের ওষুধ কিন্তু বাদ দেওয়া যায় না। হ্যাঁ, আবার এটা যে যখন একটু ঘাড় ব্যথা করবে, মাথা ঘুরাবে, তখন খাবেন, আর অন্য সময় খাবেন না, তা কিন্তু করা যাবে না। হ্যাঁ, এটা কিন্তু আপনাকে খেয়ে যেতে হবে, এবং অন্তত সপ্তাহে একবার করে ওই আপনার যে ভাইয়ের ছেলে বা যেই আছেন ওনার সাথে যে একটু প্রেশারটা দেখিয়ে আসলেন, এটা। তবে একটা হলো যে আপনি তারপরও যদি সম্ভব হয় ওখানে একটা আল্ট্রাসাউন্ড করে যে এরকম অনিয়মিত যেটা রক্ত যায় একটু দেখে নিলেন যে না আপনার জরায়ুতে কোনো টিউমার বা অন্য কোনো কিছু আছে কিনা। আর একটা খুবই জরুরি কথা, সেটা হলো জরায়ুর মুখ পরীক্ষা, এটা কিন্তু খুবই জরুরি। ভায়া টেস্ট কখনো করেছেন কিনা জানি না, আমি কিন্তু আপনার মাধ্যমে ওখানে যারা উপস্থিত আছে, যাদের বয়স 30 থেকে 55 বছরের মধ্যে, আমি সবাইকে বলছি এটা 3 বছর পর পর ভায়া টেস্ট করা। এটা নিয়ে সরকার খুবই সচেতন। উন্নত বিশ্বে এখন বলছে যে জরায়ুর মুখ ক্যান্সার প্রতিরোধযোগ্য হয়ে গেছে ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে। তো আপনারা আর কিছু না হোক অন্তত ভায়া টেস্টটা করা উচিত।
সবার অন্তত 3 বছরে একবার যে কতটুকু জরায়ুর মুখটা ভালো আছে এটা দেখার জন্য। আর অনিয়মিত মাসিকের পরে আপনার যেহেতু মাঝে মাঝে রক্ত গেছে, পরিমাণে বেশি গেছে, রক্তের হিমোগ্লোবিনটা যদি একটু করা সম্ভব হয়, যেহেতু দুর্বল লাগে, হয়তোবা দেখা গেছে কিছুটা রক্ত শূন্য হয়ে গেছেন আপনি, সেই ক্ষেত্রে রক্তের অনেক সময় না ওই মানে ওনারা যেই সেটিং এ থাকে যে ওখানে এত কিছু করাও সম্ভব হয় না, আমরা একটু সহজ কোনো একটা সমাধান দিলে হ্যাঁ সেই ক্ষেত্রে তাহলে এখন প্রেসারটা নিয়মিতকরণ। আর যদি আপনার এটাতে সাদা বড়ি, এটাতে যদি মাথা ঘোরায় যেটা সুখিতে, তাহলে কিছু লো ডোজ কিছু পিল স্বল্প মাত্রার, এগুলো সরকারিভাবে পাওয়া যায় না কিন্তু কিনতে পাওয়া যায়। হ্যাঁ, এটা হলো রোজেন 28 বা ট্যাবলেট নভেলন লাইট। বানু দিদি আপনি কিন্তু একটু লিখে নিতে পারেন যে রোজেন 28 দিদি লিখে নেন। হ্যাঁ, রোজেন 28। আপু এটাকে সবসময় খাইতে হবে? এটা সব সময় না, আমি যেটা বলছি যে ওনার তো কিছুদিন পরে মাসিক বন্ধ হয়তো বা হয়ে যাবে, তার আগ পর্যন্ত উনি 6 মাস খেয়ে দেখুক, যদি এটা ওনার নিয়মিত হয়ে যায় পরে উনি এটা ধীরে ধীরে বন্ধ করে দিল, ঠিক আছে? আর এটার সাথে একটু আয়রন ক্যাপসুল একটা, যেটা আয়রন ফলিক অ্যাসিডের কম্বিনেশন, যেটা যেহেতু রক্তক্ষরণ হয়েছে দুর্বল লাগছে, একটু আয়রন ওষুধ ওনাকে এটার সঙ্গে ডেইলি একটা করে 2 মাসের জন্য দিয়ে দিতে পারেন। ঠিক আছে আপা, অনেক অনেক ভালো লাগলো তাসলিম আপা। জি আপু, খুব ভালো লাগছে আপনার মতো এত স্মার্টলি এত সুন্দর করে পুরা গুছায় বলা, সত্যি আমি মুগ্ধ। অন্য জায়গায় যারা দেখছেন তারা নিশ্চয়ই এরকম মনে করতে পারবেন। আমাদের টিম তো ঘুরে ফিরে অনেক সময় কমন পড়ে যাচ্ছে, যে ঝর্ণা আপা বললো আগে কানেক্টিং বাংলাদেশেই ডাক্তার দেখিয়েছেন, তো বলাটাও এত সুন্দর যেন স্মার্ট হয়, তাইলে আসলে ডাক্তারের প্রেসক্রিপশন দিতে সুবিধা হয়। আচ্ছা, ভালো থাকবেন। হ্যাঁ আচ্ছা আপু, আপনারা ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রেহান আপু, আসসালামু আলাইকুম। জি, কেমন আছেন? ভালো আছি আচ্ছা, আপু, আপনি ভালো আছেন? জি ভালো আছি। আমার সমস্যা হয়েছে, আমার এখন বয়স চলে 47। বাহ বাহ বাহ, হ্যাঁ, আমার 2টা ছেলে 2টা মেয়ে হয়েছে। গুড। 2টা ছেলে 2টা মেয়ে। আমি আগে মানে মেয়াদি ইনজেকশন করতাম 3 মাস পর পর, এখন আমি ওগুলা বাদ দিয়েছি, 8-10 বছর হয়েছে। আচ্ছা, এখন আমার মানে মিস হওয়ার সাথে সাথে মানে পেট ব্যথা, মাথা ব্যথা, আর আপনার মানে প্রচুর ব্যথা তলপেট। আচ্ছা, মানে মানে মাসিক এখনো আছে? 47 বছর বয়স বললেন, জি, 4 ছেলে মেয়ে, এখনো মাসিক হয় এবং মাসিকের সময় পেটে ব্যথা হয়? জি। আচ্ছা, আর কি? আমার ব্যথা মানে প্রচুর, তখন মানে আমি শোয়াতে উঠতে পারি না, অসুস্থ হয়ে পড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার প্রেশার হাই প্রেশার। ও, আবার হাই প্রেশারও? আচ্ছা, জি। আমার হার্টের সমস্যা আছে। হার্টে কি সমস্যা? আমার হার্টের সমস্যা, আমার একটা মেয়ে অ্যাক্সিডেন্টে মারা গেছে, যাওয়ার পর আমার মানে কলসের ভিতরে দুপ করে। আচ্ছা, সেটা ঠিক আছে। এখন তাইলে আমরা ওই যে মাসিকের সময় যে ব্যথা করে এবং উঠতে পারেন না, ওইটা নিয়ে আপার কাছ থেকে একটু শুনি। হ্যাঁ আপা? জি, ঠিক আছে। তাহলে রেহানা আপা, আপনার যে পেটে যেটা ব্যথা হচ্ছে, এটা আমি কিছু ওষুধের কথা বলে দিচ্ছি। আপনার যেদিন মাসিকের পরিমাণ তো খুব বেশি হয় না আপনার? জি না। আচ্ছা, শুধু ব্যথাটা খুব বেশি হয় যেটা আপনার? জি, আপনি এটার জন্য অল্প পরিমাণ কিছু ওষুধ আমি বলে দিচ্ছি বানু দিদির কাছে, বানু দিদি আপনাকে বলে দিবে। আরেকটা যেটা হতে পারে যে আপনি একটু গরম শেক, যে শেকটা এমন শেক আবার নেবেন না যেটা আপনার পেটের চামড়া পুড়ে যেতে পারে আর কি। অনেকে কিন্তু আসে এরকম যে শেক নিতে বলা হয়েছে, এত গরম শেক দিয়ে নিয়েছে যে দেখা গেছে উপরের চামড়াটা পুরাটা, সেটা আরো মানে ভালোর চাইতে ক্ষতি হয় বেশি। মানে সে একদম অনেকে মনে করে আচ্ছা যত গরম নিব ততই বোধহয় ঠিক হয়ে যাবে, আসলে তো না, একটা তো সহনীয়, ওটা হলো আরাম পাওয়ার জন্য, জাস্ট একটা কমফোর্ট। তো আপনি কিন্তু যেটা আপনি নেবেন নিয়ে আপনার হাতের চামড়ায় আগে দিয়ে দেখবেন যে এটা আপনি সহ্য করতে পারেন কিনা, তারপর সেটা আপনি আপনার পেটে দিতে পারেন। ঠিক আছে, দিলে কিছুটা আরাম হবে। আর ওষুধ তো আছেই, ওষুধ আমি বলে দিচ্ছি, দিদি একটু লিখে নেন প্লিজ। আপনি ওনাকে যদি ওখানে পাওয়া যায়, আমি 2টার কথাই বলে দিই। ট্যাবলেট HPR 500 মিলিগ্রাম, এটা সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা। যেদিন ওনার ব্যথাটা খুব বেশি থাকবে সেদিনই শুধুমাত্র খাবেন। আর যদি ব্যথা একটা খাওয়ার পরে যদি ব্যথাটা কমে যায় তাহলে রাতে হয়তো বা একটা খেলো।
আর এই ওষুধটা যদি ওখানে না পাওয়া যায় তাহলে ট্যাবলেট প্যারাসিটামল, শুধু নাপা ট্যাবলেট যেটা পাওয়া যায় বা সরকারিভাবে যেটা পাওয়া যায়, এটা 3 বেলা 3টা করে 500 মিলিগ্রাম খাওয়ার পরে, আর দুটো ওষুধের সাথে একটু গ্যাসের ওষুধটা দিয়ে দিতে হবে। ক্যাপসুল ওমিপ্রাজল সরকারিভাবে দেয়া আছে, আমি এটা বিশ্বাস করি যে স্বাস্থ্য কমপ্লেক্সে। আর যদি নাও পাওয়া যায় তাহলে যে কোনো কোম্পানিরই ওষুধ, মানে ম্যাক্স প্রো আছে বা গ্যাসের যে সেক্লো কোনো আছে, হ্যাঁ গ্যাসের যে কোনো একটা ট্যাবলেট ওনাকে দুবেলা করে আমার মনে হয় দিলে, উনি 2 দিন 3 দিন যদি ওষুধটা খায় তাহলে আমার মনে হয় উনি অনেক শারীরিকভাবে আরাম পাবে। ঠিক আছে আপা। ঠিক আছে রেহানা আপা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 71-এর নেশাকে আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশীর্বাদ হ্যাঁ এটা একটু সামনে নিয়ে কথা নাম হ্যাঁ। বলেন। আমার নাম একতার নাসা। 71 নেশা না? যে আচ্ছা, কি সুন্দর নাম। বয়স কত খালা? আমার বয়স 60 বছর। 60। আচ্ছা, সমস্যাটা কি বলেন? আমার এই সমস্যা হইল বুক তো ব্যথা সব সময় আছে, নিঃশ্বাস বদ্ধ, ইয়ে খানা বদ্ধ তো আছেই, অনেকগুলি থাক। আমার এই ফায়ের মধ্যে আঁডুর গিরা, এই গিরার মধ্যে মাঝখানে মার দেয় কাকে হু আর রাইতাসার নজে হুইছি আরে বেয়ানে হোনা মাথাটা মুড়ি দেখি আর বইতে পারি না। কি রে আমার বইরও কি হইল, তো কোনো ব্যথা হইলাম না। হ্যাঁ হরে দেখি আমার বইয়ের ব্যাগে চাইতে হয়েছে এরম মোটা হয়েছে হুলি ব্যথা করতে আছে। হ্যাঁ হরে দোলন ডাক্তারে ওষুধ দিছে খাইলাম, হ্যাঁ কালীবাজারে ডাক্তার ওষুধ দিছে খাইলাম, খাইছি আর একটু কমছে, হুলাটা কমে গেছে, ব্যথাও কমে না। আর যেন বৃত্তি যেন ছাড়াইছে, আচ্ছা, এই ছাড়ানি কোনো দিকে ছাড়ানি কমাইতে পারে না। আচ্ছা, টাটায় আর হলো ব্যথা কোনোভাবেই কমে না, কিন্তু ব্যথা পান নাই তো না খালা? এমনি ফুলে গেছে? না, ব্যথার কারণে হইছে। ব্যথার কারণে ফুলছে মানে আপনি যে কোনো যে আঘাত পাইছেন, পড়ে গেছেন, না, 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 ছিলে না। চুলে গেছে, তারপরে খাটের থেকে পড়ে গেছেন, সেই রকম তো কিছু হয় নাই? না, এটা আজ 1 বছর মধ্যে কোনো আমি আগাতে পাই না। ওখানে আঘাত আমার পান না। হঠাৎ করে কেন আমার এই ভাওড়ায় বললো হাঁটা চলা তো ভালোই করতে পারেন, একটু হাঁটতে পারেন? এই সামান্য আটটা মারি। আচ্ছা, তো এখন তো হাইটাই আসছেন, এই যে এখানে যাইছেন সবাই মিলে বসতেন, আর মাটিতে বসতে অসুবিধা হয়? হ্যাঁ, মাটিতে মাটিতে না বইতা মারি না। আচ্ছা, তা একটা মোড়া নিয়ে বসেন, বাইলে পিড়া নিয়ে বসেন, তাই না? যে স্যারের মধ্যে বসি নাহলে খাটের মধ্যে বসি, নইলে বইতা খুব মারি ভালো। না। আচ্ছা, এখন ওই খালাকে একটু ব্যথার ওষুধ দিতে হবে। আর এই বয়সটা তো হ্যাঁ। অহন যেন এইখানে আইসি এই তো বইর মেলি বইছি, বইর থুয়ে বইতা মারি না, আচ্ছা, বই থুবাই বইতে আচ্ছা, হারি ঠিক না, আছে। ব্যথা করে। আপনারা সারা ওষুধ দিয়ে বইর দিচ্ছি মেলি আমরা, বইছি হ্যাঁ? কই। হ্যাঁ, খালা আমরা ওষুধ দিয়ে দিচ্ছি, যে আপা আপনার ওষুধ দিয়ে দিচ্ছে, ব্যথা কমে যাবে। আচ্ছা, একটু লিখে নেন। ট্যাবলেট সোনা 500 মিলিগ্রাম, সকালে একটা রাতে একটা, খাবার পর ভরা পেটে 2 সপ্তাহ। এটার সাথে যে কোনো একটা গ্যাসের ওষুধ দিনে 2 বেলা করে। আমি জানি না উনি ক্যালসিয়াম ট্যাবলেট খাচ্ছে কিনা, একটু ক্যালসিয়াম ট্যাবলেটটা দিয়ে দিবেন। সোনাপের সাথে গ্যাসের ওষুধ দিবেন, আর এটার সাথে একটু ক্যালসিয়াম ট্যাবলেট দিয়ে দিবেন ওনাকে। আমার ধারণা ওনার ওই অস্টিও আর্থারাইটিস বা এই ধরনেরই এটা স্বাভাবিক একদম। এই বয়সের জন্য। তবে ওনাকে একটু ওই পায়ের ব্যথাটা কমে গেলে পরে যেন উনি একটু মানে হালকা ব্যায়াম, এটা আপনিই ওনাকে বুঝিয়ে বলতে পারবেন, আমার পক্ষে আসলে সম্ভব না। আপনি নিজেই ওনাকে একটু ওখানে দেখিয়ে দেন যে একটু হালকা পায়ের ব্যায়ামটা যেন উনি করে, সেটা ওনাকে সুস্থ থাকতে সাহায্য করবে। তবে ফোলা এবং ব্যথা কমে যাওয়ার পরে, সারাই বেশি। এর মাঝে না। এটার ভিতরে সারা বেশি, ব্যথা করে বেশি। আচ্ছা, টাটানো ব্যথা কিছুই সব করতে হবে না। কমে যাবে। এই যে ওষুধ যেটা আপা বইলা দিছে না, ওষুধটা খাইতে হবে, হ্যাঁ, আবার সাথে একটা গ্যাসের ওষুধও খাইতে হবে। ব্যথার ওষুধ খাইলে গ্যাসের ওষুধও খাইতে হয়, আর নিয়ম করে ওষুধটা খায়েন, হ্যাঁ খালা? তারপরে তো পরে ডাক্তারের দোষ হইব, আপনারা ওষুধ একবেলা খাইবেন আরেক বেলা খাইবেন না, তারপরে বলবেন যে হ্যাঁ কি ডাক্তার আমারে কি ওষুধ দিল। ওষুধের দোষ না, আমরা আমাদের নিয়ম মানি না দেখাই অনেক সময় এটা হয়। না, ঠিক ডাক্তার আছে? দোষ না। দুজন ডাক্তার আঙ্গ তো বাড়ির কাছে, সেই ডাক্তার হ্যাঁ। বহুত চেষ্টা করছে সারা নিয়ে কমাতে, ঠোঁড়ায় তো ঠোঁড়া টাটানি কমে যাবে খালা, আমার মনে হয় আপনার দেখা আপা যে ওষুধ দিচ্ছে টাটানিও কমে যাবে। এই 71 নেশা যে সমস্যাগুলো বললেন, আমাদের আসলে যদিও আমরা বলি যে স্ত্রী রোগ মানে একদম অ্যাডোলেসেন্ট, তাদের সমস্যা নিয়ে
আমরা এই অনুষ্ঠানটা করি, অনেক সময় আমাদের বেশিরভাগ পেশেন্ট আজকাল এরকম একটু বয়োজ্যেষ্ঠ যারা তারা আসেন এবং এই সমস্যাগুলোর কথা বলেন। যেটুকু অভিজ্ঞতা, যে আগে তো মায়েরা জানতেনই যে একটা বয়সের পরে হাঁটাচলা করতে হবে, তারপরে একটু ক্যালসিয়াম বা এগুলা খেতে হবে, অথবা ক্যালসিয়ামের ধারণা না থাকলেও যে দুধ, ডিম, ক্যালসিয়াম কন্টেইনিং ফুড হ্যাঁ সেগুলো খাবে। কিন্তু এখন বোধহয় এই যত্নের কথাটা একটু আগে থেকে আমাদের আরেকটু ভালো করে প্রচার করা, যে যারা একটু মহিলারা একটু বয়স্ক, মানে 50 পেরিয়ে 60-এর দিকে যাচ্ছেন, তাদের জন্যে আগে থেকে গ্রামে হোক শহরে হোক তাদের জন্য আমরা কি করতে পারি একটু ছোট করে যদি। এখন হলো আমি যেটা বলবো, যারা মেয়েরা আমরা আসলে আমি পরিবারে কাউকে দোষ দেওয়ার কিছু নাই যে উমুক আমাকে কেয়ার করছে না বা আমার হাজবেন্ড আমাকে দেখছে না। আমার যেটা মনে হয় মেয়েদের জন্য যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো সেলফ কেয়ার। আমি সবাইকে একটা কথা বলবো যে আমি আমার বাচ্চাকে 2টো ডিম দিই, এটা সব লেভেলেই আমরা চেষ্টা করি কিন্তু হাইয়েস্ট মোস্ট মানে ভালো ফুডটা বাচ্চাকে দেওয়ার জন্য। কিন্তু একটা জিনিস আমাদের মাথায় থাকে না, আমি যদি সুস্থ না থাকি আমি কতদিন আমার বাচ্চাকে ডিম দিতে পারবো। সো আমাকে সুস্থ থাকতে হবে বাচ্চাকে, ফ্যামিলিকে সার্ভ করার জন্য। সো বাচ্চাকে যখন আমি 2টো ডিম দেব, আমি নিজে অর্ধেক ডিম ডেইলি খাই একটা। হ্যাঁ, এগুলো আসলে এখন এই সব কথাই না মানে বলা বাহুল্য, আমরা মনে হয় যুগ যুগ ধরে একই কথা বলে আসছি, কিন্তু আমাদের অভ্যাসের মধ্যে ওই জিনিসটা হয়ে গেছে যে অন্যকে আমরা বা পরিবারের যিনি বাচ্চাটাকে আমরা বেশি প্রায়োরিটি দিব, বা যিনি নাকি উপার্জন কম যিনি আছেন তাকে ঠিকঠাক রাখা। কিন্তু যিনি নাকি এই মেশিনটা চালান, সেই মেশিনটার ব্যাপারে একটু খুবই যত্ন কম। আমাদের কাছে যে পেশেন্ট আসে তারাও কিন্তু এরকম বলে যে এটা তো আমাকে, আপনার কেয়ার আপনাকে করতে হবে। যে আপনি শুধু এটার জন্য না, আপনার বাচ্চাকে, আপনার হাজবেন্ডকে, সবাইকে সার্ভ করতে গেলে আপনাকে তো সুস্থ থাকতে হবে, না হলে তো আপনি পারবেন না। তাহলে কি করতে হবে, আপনি বাচ্চাকে 1 গ্লাস দুধ দিচ্ছেন, হাফ গ্লাস দুধ আপনি খাবেন, বাট এটা না যে আমাকে 50 হয়ে গেলে তো তখন আমি অলরেডি আমার যেটা লস করার আমি করে ফেলেছি, হয়ে গেছে। আমি 20 থেকে বা আমি 14 থেকে কেন আমি করব না? কারণ আমরা তো অ্যাকচুয়ালি বাল্যবিবাহ যত বলে, যদিও আমাদের এই যে 16 বলছে যে 16, এর বাইরে কিন্তু আমরা যেতে পারছি না। আমরা কিন্তু ওই 16 থেকে 18 বছর বয়সেই দেখা যাচ্ছে যে সবার বিয়ে হয়ে যাচ্ছে এবং বাচ্চাও হয়ে যাচ্ছে। একদম মানে 22 বছরের একটা মেয়ে আসছে, তার 2টা বাচ্চা, দেখা গেছে যে একটু ছোট বাচ্চার বয়স 2 বছর, তাহলে তার কত বছর বয়সে সে বিয়ে হয়েছে বা মা হয়েছে সে। তো এই জন্য আমি বলবো যে নিজেকে একটু সেলফ কেয়ার করেন। আমার কথা এটা যে আপনি কেন কেয়ার করবেন না, আপনি যে সেলফি সেটা বুঝেন না, আপনি আপনার ফ্যামিলিকে ভালো সাপোর্ট দেওয়ার জন্য আপনি নিজেকে কেয়ার করবেন। আচ্ছা, আমরা যাই। কে আসছে? দিদিরই না আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম শুনেন, আমার মাথায় এই যে শুকনা চুলকায়, তারপরে শুকনা চামা উঠে, এই সাদা হয়ে রয়েছে বুঝছেন, ওই রোগটার কারণে আমার মাথা চুলগুলো পাইকা গেছে। খুশকি? জি। ওটার কি খুশকি হয়েছে মানে নাকি? ওটা শুনেন, ওটা চর্মরোগ। চর্মরোগ, আচ্ছা আচ্ছা। তাহলে চর্মরোগের কি কোনো ওষুধপত্র খাইছেন, কিছু করছেন? খাইছিলাম, ভালো হয় না। কতদিন আগে খাইছেন? খাইছি ধরেন 1 বছর হইব, এখন আর খাই না। আচ্ছা, আর এছাড়া আর কোনো সমস্যা আছে নাকি? না আল্লাহ দিলে আর কোনো সমস্যা নাই। এটি মানে আর কোনো মাসিকের সমস্যা এই সেই কোনো কিছু নাই? না আল্লাহর রহমতে ভালোই আছি, শুধু এই মাথার রোগটাই আমার। মাথার রোগ মানে হলো মাথার উপরে চামড়াটা শুকায় গেছে এবং চুলটা সাদা হয়ে যাচ্ছে, আর চর্মরোগ। এটার জন্য ওষুধ আপনি আগে খাইছেন 1 বছর আগে, তারপরে খান না, ভালো হন নাই। আপা চর্মরোগের কি করবেন? একটু হেল্প করি না, তারপর যদিও এটা আমার বিষয় না, কিন্তু তারপরও একটু চেষ্টা করি। আপা শুনেন, হ্যাঁ আমার আর কি মাথায় ছিল, এখন আস্তে আস্তে নিচে পিঠের দিকে উঠতে আছে, মাছ পিঠের মধ্যে এই যে উঠতে আছে, গোড়ার 2-1টা করি বুঝছেন নেই। আগে তো গায়ে ছিল না, এখন গায়ের মধ্যে নামতে আছে, গায়ে 2-1টা ঘামাচির মতো না? গামাছি না আর কি, ওই যে ঠোসকার মতন হয়ে ফুটি যায়, তারপরে চারমাটা উঠে যায়। আচ্ছা। আপা আপনাকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করি একটু ছোট করে। সেটা আপনার যেটা ফোসকার মতো যেটা ওঠে, এটা কি চুলকায়? হ্যাঁ, সামান্য চুলকায়। ও ফোসকাটার ভিতরে কি পানির মতো হয় একটু?
না পানি হয় না, রক্ত পানি হয় না। পানি হয় না, তারপরে ব্লাডও না, শুধু এই চুলকাইব আর ওই বাকলাটা উড়ে যাইব। আচ্ছা, ওইটা কি আপনার একদমই যে কি বলে চামড়ার উপরে একটা সাদা মতো একটা পর্দার মতো তাই বলছে যে বাকলাটা উঠে যায়, মানে ওটা ওটার পর্দাটা, সাদাটা হ্যাঁ। উঠে যায়। এখন এটা হলো যে হয়তোবা আপনার তার ড্যান্ড্রাফ থেকে এটা ডার্মাটাইটিস এটা হতে পারে, অথবা সোরিয়াসিস হতে পারে। স্কেলি লেশন সাধারণত দুইটা ক্ষেত্রে, অর এক্সিমা, ঠিক আছে। এখন এগুলোকে ডিডি ধরে আমরা একটু ওনাকে কম্পাইল করে কিছু একটা দেওয়ার চেষ্টা করি, একদম। ঠিক আছে। তো আপনি চুলে একটু বানু দিদি একটু হেল্প করেন ওনাকে। সেলসান শ্যাম্পু, এটা পাওয়া যাওয়ার কথা, দামও খুব বেশি না। সেলসান শ্যাম্পু, এটা হলো আপনি যেটা করবেন, চুলের মাথাটা চুল ভিজিয়ে নিয়ে তারপরে এটা মাথায় লাগায়, বেসিক্যালি যে মানে মূলত আপনার যে জায়গাগুলো ওই সাদা সাদা হয়ে আছে পুরা মাথায়, মাথার যে চামড়াটার মধ্যে, ওই চামড়াটাতে চুল ভিজিয়ে 5 মিনিট লাগিয়ে রেখে তারপরে শ্যাম্পু করবেন, ঠিক আছে। সপ্তাহে 2 বার এটা করেন, এক। আর হলো আরেকটা মলম আছে, সেটা হলো ইয়ে বলে ওটাকে ইজেক্স ক্রিম, ইজেক্স ক্রিম একটা পাওয়া যায়, যে ক্ষতগুলো যেটা আছে সেটাতে আপনি এটা ইজেক্স, হ্যাঁ ইজেক্স ক্রিম, এটা ব্যবহার করেন ওই জায়গাটাতে। আর এটার সাথে ট্যাবলেট মোনাস 10 মিলিগ্রাম দৈনিক একটা করে 1 মাস। আর এই শ্যাম্পুটা আপনি 1 মাস ব্যবহার করবেন, মলমটা ব্যবহার করেন, মোনাস ট্যাবলেটটা খান। আর যদি হাসপাতালে ক্যাপসুল ডক্সিসাইক্লিন থেকে থাকে, ডক্সি ক্যাপ পাওয়া যায় একটা, এটা 100 মিলিগ্রাম জি 100 মিলিগ্রাম 2 বার করে 14 দিন, মানে 2 সপ্তাহ। এই ওষুধটা উনি 14 দিন পরে যদি উনি ভালো বোধ করে, তাহলে এই শ্যাম্পুটা উনি 2 মাস বা 3 মাস ব্যবহার করবে। আর এ ধরনের যে ডিজিজগুলো, এগুলো সাধারণত কি হয়, যে যাদের শুষ্ক ত্বক তাদের বেশি হয়। আপনি চেষ্টা করবেন, এখন তো সিজনটা খুব ড্রাই, একদম চামড়া এমনিতেই সবার খুব টান টান হয়ে যাচ্ছে, এখন একটু ওই যে ভ্যাজলিন যেটা পাওয়া যায়, খুবই সিম্পল জিনিস এবং সব জায়গায় পাওয়া যায়, ভ্যাজলিনটা ওনাকে বারবার একটু লাগাতে বলবেন চামড়াটাকে মোলায়েম রাখার জন্য। না, ওনার তো আসলে সমস্যাটা মাথায়, না, মানে পিঠেও আছে কিছু। পিঠে একটু একটু হচ্ছে না, হ্যাঁ, পিঠেও চামড়াটা উঠতেছে দু একটা, এই জন্যই বলে দিলাম। রিনাপা, জি, আমার এই পুরাটা গা আর কি আস্তে আস্তে অনসরাইতে আছে। ও আচ্ছা আচ্ছা, পিঠের দিকেও যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাইলে বোঝা গেছে ওই যে ভেজলিন লাগাইতে বললো না, একটু মানে জিনিসটা যাতে একটু খড়খড়া শুকনা শুকনা না থাকে সবসময়। একটু যে আমরা অনেক সময় লোশন লাগাই, গ্রামের মানুষরা তো অনেকেই গোসল করার আগে সুন্দর তেল সরিষার তেল মেখে গোসল করে। আচ্ছা, কিন্তু আপনি গোসল করার পরে একটু ভেজলিন লাগাবেন। ভেজলিনের দাম বেশি না, হ্যাঁ, দাম কিন্তু বেশি না। তারপরে ওই যে অনেকে যে কি পমেড ব্যবহার করে, হ্যাঁ ওইটা দিতে পারেন, হ্যাঁ, ওই যে স্নোর মতনই ব্যাপারটা। ঠিক আছে। আর ওই যে শুনেন আপা, ভ্যাসলিন তো আমরা গোসলের পরে হাত মুখ হাতে ভরে দেই, হ্যাঁ বুঝছেন, এটা তো সারা শরীর মাখে না, এটা হাতে সারা ভরে শরীর না, মাখে। একটু পিঠে একটু মাখবেন, ওই যে যেখানে ওই যে সাদা সাদা চামড়া উঠতেছে না, ওইখানে একটু পিঠেও একটু ভ্যাসলিনটা মাখা দিবেন। আর তো ওষুধ লেখা আছে, আপনাকে বলে দিবে। আর ওই যে ওষুধটা যেটা দিছে সেই ওষুধটাতে কমে যাবে, চুলকানিটাও কমবে, আশা করি কমবে, হ্যাঁ ইনশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকেন। এই বানুদি, আমরা পেশেন্টের মানে অনেক বেশি পেশেন্ট না থাকলেও কিন্তু আশফি আপা সুন্দর করে ধরে ধরে বুঝিয়ে তারপরে ওষুধ দেন, সুতরাং আমরা একটু তাড়াহুড়াও কম করি এবং সবাই যাতে সেবাটা পায়। আপনি ওরকম করে পেশেন্টদেরকেও ওরকম করে দিচ্ছেন যে বিভিন্ন রকমের অসুবিধা নিয়ে এক একজন কথা বলছে। আমরা আজকে এই পর্যন্ত, অর্থাৎ এই যে এখন দর্শকদের কাছে, অন্য যারা দেখছেন তাদের কাছে একটু বিদায় চেয়ে নিচ্ছি। অনুষ্ঠানের অনেকটা ধারাবাহিকতাটাও এরকম হয়ে গেছে, শেষ করে উঠতে পারি না। যেই এলাকায় সংযুক্ত হই, যেখানে মায়েরা থাকেন, সবার সাথে কথা বলে শেষ হয় না, কিন্তু কথাটা আমরা বলেই রাখি, যেটুকু সেবা আমরা দিতে পারি দূর থেকে সংযুক্ত হয়ে সেটুকু দিয়েই থাকি, সেটুকু নিয়ে আবার পরের সপ্তাহে হাজির হই। তারই ধারাবাহিকতা আগামী সপ্তাহে আবারও এই একই জায়গায় বানু দিদির সঙ্গে এই কথাবার্তাগুলো আবারও হাজির করব আপনাদের সঙ্গে। ডাক্তার আশফিও আমাদের সঙ্গে আছেন, বাকি আলোচনা
চলতে থাকুক, আর থাকুন আপনারা আমাদের সঙ্গেই এটি নিউজে। আর কত দূর ওই মোহনা, এই যে